এটা হচ্ছে অরূপ সাহার অ্যাপয়েন্টমেন্ট লেটার সিআইএসএফ এ জয়েনিং। তো আমি একটু পড়ি কি লেখা আছে। বেকার মানুষের কাছে স্পেশাল পার্সন থাকে না। থাকে না? এটা কি সত্যি? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সাধারণ ফল বিক্রেতার ছেলে থেকে আজ ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ান। এটা শুরু হয়েছে বহরমপুর থেকে আর যাত্রাটা শেষ হয়েছে কল্যাণী। ঠিক আছে, তার মধ্যে আসাম আছে, মালদা আছে, রায়গঞ্জ আছে, উত্তর দিনাজপুর আছে, এ টু জেড জায়গা ঘোরা আছে। আমার নাম অরূপ সাহা। আমি 2025 সালে এসএসজি কনস্টেবল সিলেক্টেড সিআইএসএফ এ। আমার সবথেকে জুনিয়র বন্ধু বেশি। আমাকে জুনিয়ররা এতভাবে সাপোর্ট করেছে, আমি যদি সেই সাপোর্ট না পেতাম আমি এত বছর আমি সাকসেসটা আসতো না হয়তো আমার। আমি হয়তো আগেই আমি হাল ছেড়ে দিতাম। ওকে। আমার পরিবারের পাশাপাশি আমার সব বন্ধু বান্ধবরা ছিল। আমি যদি ওদের নাম এখন নিই সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে। আমি তাদের মধ্যে কিছু নাম নিচ্ছি: সায়ন্তন, সৌভিক ঘোষ, দীপ্ত ঘোষ, গোবিন্দ, রনি, এমন অনেক নাম আছে। অনেক জুনিয়র আছে, প্রীতম, অনেক নাম আছে। আমি এখন নামগুলো বলতে পারছি না। যাদের নাম আজকে বললে না তারা যদি রাগ করে, সন্ধ্যের মধ্যে আমাকে রেজাল্ট দিয়ে দেবে, আমি পুরো ফিট, সবাইকে তাহলে বলে দেবে। আমি কিন্তু কাউকে বলিনি, আমি বললাম যে না, ও কিন্তু ওর কপালটা এত খারাপ যে প্রতিটা জায়গায় ও কোনো সাজানো গল্প নয়, বাস্তব জীবনের লড়াই, এক বিশেষ মঞ্চ মিস্টার জিরো। নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত মিস্টার জিরোতে। মিস্টার জিরো কথা বলে সেই সমস্ত মানুষদের নিয়ে যারা মুখে রক্ত তোলা পরিশ্রম করে সাফল্যের শীর্ষে পৌঁছেছে। তেমনই একজন বিশেষ ব্যক্তিত্বকে আমরা নিয়ে এসেছি। আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের প্রিয় প্যাশনিয়ে ট্যাঙ্কার মিস্টার সৌরভ ঘোষ। আর আমার সঙ্গে রয়েছে সেই হার না মানা লড়াকু সৈনিক, জীবন যুদ্ধে এক নীরব যোদ্ধা। সমগ্র প্রতিকূলতাকে দূর করে আজ অন্ধকারকে দূরে সরিয়ে নিজের জীবন যুদ্ধের এক প্রকৃত নায়ক মিস্টার অরূপ সাহা। ওয়েলকাম অরূপ দা, কংগ্রাচুলেশন। তোমার এই সাফল্যে মিস্টার জিরো টিম অত্যন্ত আন্তরিকভাবে গর্বিত। কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। মনটা আরো ভালো হলো কারণ আমি ভারতীয় আধা সামরিক বাহিনীর একজন জওয়ানের সঙ্গে এই মুহূর্তে ইন্টারভিউ সেশন শুরু করলাম। প্রকৃতি আমাদের নতুন ভাবে বাঁচতে শেখায়, জীবন যুদ্ধের লড়াই করতে শেখায়। প্রকৃতি বলে ধৈর্য ধরো, অপেক্ষা করো, ফল আসবে। ঠিক সেই রকমই দীর্ঘ কয়েক বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, দীর্ঘ বহু বছর ধরে লড়াই করে আজ সে সিলেক্টেড ক্যান্ডিডেট মিস্টার অরূপ সাহা। আপনাদের জানতে ইচ্ছা করছে তো যে অরূপ সাহার জীবন সংগ্রাম ঠিক কতটা অনুপ্রাণিত করতে পারে আপনাকে? রাইট, আপনাদের সঙ্গে সেই তথ্য জানাবো অনেক কিছু। চলুন তাহলে সামনে যাওয়া যাক, একটু বসা যাক, কি তাই তো অরূপ দা? চলুন তাহলে শুরু করা যাক আজকের এই বিশেষ এপিসোড। আর বিশেষ এপিসোডে আপনাকে স্বাগত। তাহলে কানে হেডফোনটা দিয়ে নিন আর এনজয় করুন, এবং তার সঙ্গে সঙ্গে একটা লার্নিং এখান থেকে নিয়ে যান। চলুন অরূপ দা, তাহলে আমরা বেশি সময় আর নেব না, এবার আমরা শুরু করি আজকের বিশেষ পর্ব। তো অরূপ দা, প্রথমেই তুমি তোমার নিজের সম্পর্কে কিছু বলো। আমার নাম অরূপ সাহা। আমি 2025 সালে এসএসজি কনস্টেবল সিলেক্টেড সিআইএসএফ এ। আমার বাড়ি নদিয়া জেলার বেথুয়াডহরিতে। একদম। তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড? আমি 2015 সালে বেথুয়াডহরি জিএসএম হাই স্কুল থেকে মাধ্যমিক এবং 2017 সালে উচ্চ মাধ্যমিক পাস করি, এবং 2021 সালে আমি কৃষ্ণনগর ডিএল কলেজ থেকে আমি কলেজ পাস করি। আচ্ছা, ওকে, অসাধারণ। তো তুমি ছোটবেলা থেকেই কি খুব পড়াশোনায় কেমন ছেলে ছিলে? একটু স্টুডেন্ট হিসাবে কেমন ছিলে? অ্যাভারেজ নাকি আরো বেশি ভালো? আমি ছোটবেলায় অ্যাভারেজ ছিলাম। আচ্ছা, ওকে। তো তুমি কোন পোস্টে সিলেক্টেড হয়েছো? সিআইএসএফ এ বললে? হ্যাঁ, সিআইএসএফ এ। আচ্ছা, হাতে কি রয়েছে এটা? আর আমার জয়েন্টের আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার বা জয়েন্ট লেটার? একটু দেখা যাবে কি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, অডিয়েন্সকে আমি একটু জাস্ট এক পলক দেখাবো। এটা হচ্ছে অরূপ সাহার অ্যাপয়েন্টমেন্ট লেটার সিআইএসএফ এ জয়েনিং। তো আমি একটু পড়ি কি লেখা আছে, যে যতগুলো পড়া যায় আর কি। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকার কারণে সবগুলো পড়া যাবে না। অরূপ সাহা লেখা আছে, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, অফার অফ অ্যাপয়েন্টমেন্ট, রেফারেন্স ইউর সিলেকশন টু দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। You have been provisionally selected for appointment as Constable GD in CISF on the following terms and conditions. You will draw the pay in the matrix level 3. Okay? Your appointment will be subject to the condition given in the agreement form, which will be required to be filled at the time of reporting and রাজস্থানের কোনো একটি জায়গায়। আমি টার্মস অ্যান্ড কন্ডিশন থাকার কারণে এক্সাক্ট লোকেশনটা এই মুহূর্তে বলছি না। ওকে ওকে অরূপদা, এইবার আমাদের দ্বিতীয় একটি প্রশ্নতে আমরা যাব। আমাদের সুবিধার্থে ল্যাপটপে এখানে সমস্ত কোয়েশ্চেন সেট আপ করা রয়েছে। আচ্ছা অরূপদা, আমরা জানতে আগ্রহী তোমার পরিবারে কজন সদস্য রয়েছেন এবং ঠিক কোন জায়গা থেকে তুমি লড়াইটা শুরু করে আজকে আধা সামরিক বাহিনীর একজন সিআইএসএফ এর জওয়ান হিসাবে নির্বাচিত হয়েছে? মানে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, পরিবারে কজন সদস্য? আমার ফ্যামিলিতে 4 জন মেম্বার আমরা। আচ্ছা আমি, বাবা, মা, দাদা আছে আমার। আচ্ছা আমরা ফুটপাতে ফলের ব্যবসা করি। আচ্ছা ওখান থেকে বড় হওয়া, ওখান থেকে সব। আচ্ছা আচ্ছা, ফুটপাতে ফলের ব্যবসা করো, রাইট? হ্যাঁ। তো সেই ব্যবসায় বাবার সঙ্গে কি তোমরা সহযোগিতা করতে? হ্যাঁ, আমি আর দাদা করতাম। আচ্ছা, আমার 3 জনই ওই ফলের ব্যবসা থেকেই আমাদের সমস্ত উপার্জন চলতো। হ্যাঁ। আচ্ছা, একজন সাধারণ ফল বিক্রেতার ছেলে থেকে আজ ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ান। ওকে,
আমাদের পরবর্তী একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমার এই লড়াইটা কত বছরের, কবে থেকে শুরু করেছিলে লড়াইটা, আর এটাই কি তোমার শেষ অ্যাটেম্প ছিল? হ্যাঁ, আমার লাস্ট ছিল, আচ্ছা, লাস্ট অ্যাটেম্প ছিল আমার এটা। শুরুটা কত বছরের? শুরুটা মোটামুটি 7-8 তো হবেই। প্রায় 7-8 বছর। হ্যাঁ। আচ্ছা, 7 বছরের লড়াই। আচ্ছা, এই 7 বছরের লড়াইয়ের পর যখন তোমার রেজাল্ট আসলো, বহু প্রতীক্ষিত রেজাল্ট, সম্ভবত না সঠিক 15ই জানুয়ারি রেজাল্ট হ্যাঁ, এসেছিল। 15 জানুয়ারি টাইমিং কটা মনে আছে? 10 মতো হবে। 9টা 10। সেই মুহূর্তে রেজাল্ট কি তুমিই দেখেছিলে, নাকি কোনো বন্ধুর মারফত তোমার কাছে সেই খবরটা আসে? আমাকে একজনে প্রথমে বললো যে ভাই রেজাল্ট দিয়েছে। হুম। আমি তখন একটা আলাদা একটা মুহূর্ত, কি হবে, নাম আসবে তো আমার। আমার নাম্বার অনেক বেশি ছিল কাট অফ থেকে। আচ্ছা, নম্বরটা কত ছিল? আমার নাম্বার ছিল 116। আচ্ছা, ওকে। তো সেই রিয়াকশনটা কি প্রথম রেজাল্ট এত বছর পরে? সেই মানে কি বলবো, তোমার এবং তোমার বাবা মায়ের, দাদার? হার্টবিটটা পুরো চলে গেছিল 100 পার। আচ্ছা, ওকে। খুশির হার্টবিট ওটা, খুশির হার্টবিট। খুশির মুহূর্ত। ওকে। দিয়ে কি বলবো আর। বাড়িতে মা বাবার চোখে পরম তৃপ্তির জল ছিল? হ্যাঁ, আমি তখন মানে কি বলবো, এত বছরকার একটা স্ট্রাগেল এট লাস্ট নামটা যখন দেখলাম, অরূপ সাহা নামটা, হুম। মানে ভাষা নেই আমি কি করে প্রকাশ করবো যে আমি চাকরি পেয়ে গেছি, আমি চাকরি পেতে পারি, আচ্ছা, আমি হাল ছাড়িনি এখন অবধি। আমার সবাই বলতো ভাই অন্য কিছু দেখ, আমি একইভাবে দেখে গেছি না, আমাকে হতে হবেই সিআইসি বা Do or die. আর্মি বা পুলিশ, হুম। হবই আমি কোনো একদিন। মানে চাকরি পেতেই হবে, মানে হ্যাঁ, জীবন মরণ লড়াই, চাকরি না ছাড়া কোনো দ্বিতীয় অপশন নেই। অপশন নেই। আচ্ছা, তাহলে অরূপদা চলো একটু হাঁটতে হাঁটতে আমরা কথা বলি, তাই না? হ্যাঁ হ্যাঁ, চলো, লেটস গো। এইবার আমরা আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অরূপদার কাছে চলে যাব। সেই কারণে আগুন ঝরানো প্রশ্নের জন্য সুন্দর একটা পরিবেশ দরকার। প্রশ্ন হবে আগুন ঝরানো, কিন্তু পরিবেশ হবে শান্ত। অরূপদা, এই পরবর্তী এই মুহূর্তের হ্যাঁ। পরিবেশটা কেমন লাগছে, নতুন পর? আর এক অনুভূতি আসছে, আচ্ছা, অপরূপ সৌন্দর্য। আচ্ছা, আলাদা ওকে। feelings আসছে আমার। আচ্ছা, শান্ত পরিবেশ একটা। শান্ত পরিবেশ, অসাধারণ। তো অরূপদা, হ্যাঁ। এবার আমরা প্রশ্নেই যাই। হ্যাঁ। আজ এই দীর্ঘ লড়াই, তুমি বললে প্রায় 8 বছর, 7-8 বছর। 7-8 বছর। হ্যাঁ। তোমার বন্ধু বান্ধব তোমার এই সাফল্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করছো? এবং বাবা মা তো সাপোর্ট করেছে, দাদা, কিন্তু বন্ধু বান্ধব তোমার জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই সাফল্যের জন্য? আমি যদি বন্ধু বান্ধবের নাম নিই, সকাল থেকে সন্ধে হয়ে যাবে। তারা কেমন ভাবে সাহায্য করেছে তোমার এই যাত্রা পথে? ও তারা মেন্টালি সাপোর্ট করেছে, প্লাস অর্থনৈতিকভাবে সমস্ত সময় আমাকে সাপোর্ট করেছে, ভাই হবে, লেগে থাক। হুম। আর কিছু বন্ধু নেগেটিভ ছিল, কিন্তু নেগেটিভ থাকবেই কিছু কিছু ক্ষেত্রে, আচ্ছা, পজিটিভ নেগেটিভ মিলিয়ে তো সব কিছু হয় না। হুম। ছিল সব। আচ্ছা, আমাদের যখন অল্প বয়স থাকে, হ্যাঁ। আমরা যখন ছোট থাকি, হ্যাঁ। মানে 20 সদ্য কলেজে পড়ি বা 12 ক্লাস দিই, তখন আমাদের মনে হয় যে বন্ধুই আমাদের সবকিছু। কিন্তু আমরা বন্ধুত্ব নির্বাচন কিভাবে করবো? যেরকম তোমার ক্ষেত্রে কিছু বন্ধু ছিল যারা তোমাকে শেষ পর্যন্ত সঙ্গ দিয়েছে, হ্যাঁ। যারা ইয়াংস্টার আছে তাদের উদ্দেশ্যে বন্ধু নির্বাচনে কি বলবে? আমি একটা কথাই বলবো, যে ভালো সঙ্গের সাথে মেশো। যারা তোমার পরিবারটাকে বুঝবে না, তুমি কেমন ফ্যামিলি থেকে বিলং করো, তারা হয়তো অন্য ফ্যামিলি থেকে বিলং করছে, তাদের হচ্ছে লাইফস্টাইল আলাদা, ওসব মানে বন্ধুদের তুমি অ্যাভয়েড করার চেষ্টা করো। নিজের সৎ সঙ্গের সাথে মেশো, যে না আমাকে লাইফে কিছু করে দেখাতে হবে, সেরকম বন্ধুর সাথে তুমি সময় কাটাও, ওদেরকে নিয়ে তুমি লাইফ স্টাইলটা নিয়ে থাকো, এটাই বলবো আমি। আচ্ছা, তো এবার অরূপদা নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নতে যাচ্ছি। হ্যাঁ। তুমি আমাদের ইন্টারভিউ শুরুতেই বললে যে তোমাদের একজন তোমাদের মানে তোমার পিতার ফুটপাতে ফলের ব্যবসা রয়েছে, তাই তো? হ্যাঁ। মানে ফলের দোকান রয়েছে। হ্যাঁ। তো সেই ব্যবসাটা করে এত বড় 4 জনের সংসার পরিচালনা করা, এটা তো বেশ কঠিন ছিল, ঠিক আছে? তো তুমি কি কোনো কাজকর্ম করতে, বাবার ফলের দোকানে হেল্প করা ছাড়া কি জীবনে আর কোনো কি কাজ করেছো? আর কত টাকা উপার্জন ছিল প্রথম? আর এমন কোনো ঘটনা যদি তোমার মনে থাকে, সেই কাজ করতে গিয়ে বুকে একটা আঘাত লেগেছিল, সেই দিনই মনে হয়েছিল যে কাজ বাদ দিয়ে আমাকে সরকারি চাকরি পেতে হবে। চলো, গোটা বাংলা শুনছে তোমাকে, গোটা দেশ শুনছে, গোটা ইয়াংস্টার শুনছে, এই মিস্টার জিও প্ল্যাটফর্ম তোমার। তুমি ক্যারি অন অরূপদা, যা আছে মনের কথা সবকিছু আমাদের ক্যামেরায় তুলে ধরো। একটা ছোট্ট একটা ফলের ব্যবসা দিয়ে তো অত ইনকাম হয় না যে আমাদের পুরো পরিবার চলবে। আমি পার্ট টাইম কাজ করতাম। আমি যখন মাধ্যমিক পাস করি, মাধ্যমিক পাস করার আগেই, মাধ্যমিক 2015 সালে মাধ্যমিক দিই আমি। মাধ্যমিক দেওয়ার পরই 7 দিনের মধ্যে আমি রঙের কাজ দিয়ে শুরু করি। রঙের কাজ, চুড়িদারের কাজ, তারপর ফার্মেসি কাজ করতাম, অ্যাকোয়ারিয়ামের কাজ করতাম। এরকম আমার কাজ, সব রকম কাজ আমি করতাম। সাথে সাথে আমি পড়াশোনাটাও চালিয়ে রেখেছিলাম কিছু। আচ্ছা, তো এমন কি কোনো মুহূর্ত মনে আছে কাজ করতে গিয়ে কোনো এমন কিছু কথা যেটা বুকে এসে লেগেছিল, কিন্তু সেই মুহূর্তে তুমি কাজটা ছাড়লে পেট চালানো মুশকিল হয়ে যেত, তার জন্য তুমি ছাড়তে পারোনি, এমন কোনো কথা আছে? হ্যাঁ। বারবার বলছি, গোটা বাংলা, গোটা দেশ তোমাকে দেখছে, হুম, হুম, হুম। প্রত্যেকটা বাঙালি ইয়াংস্টার, একটু বলো। এখন নিজের কিছু হলে না, ওখানে স্বাধীনভাবে কাজ করা যায়। এখন তুমি যখন পরে অধীনে কাজ করছো না, তখন সবসময় মুখ বুজে কাজ করতে হবে। না, আমার দেওয়ালে পিঠ লেগে গেছে, হ্যাঁ, আমাকে এই কাজটা করে ইনকাম করতে হবে, আমার পরিবারটাকে সাহায্য করতে হবে, তাই না? হেল্প সবসময় থাকতে হবে পাশে। না, আমি ইনকাম করছি, পড়াশোনাটা করছি আমি, সেইভাবে আমার সময় যেত। আমার কে কী বলছে আমি অতটা
হয়তো মানে কিছু সময়ের জন্য খারাপ লাগতো, তখন ভাবতাম না আমাকে তো ইনকাম করতেই হবে, যে যা ইচ্ছা বলুক। আর আমার টার্গেট ছিল আমি চাকরি করব, এই কাজটা করছি। কিন্তু আমার টার্গেট ছিল আমার চাকরি করতে হবে আমাকে। আচ্ছা সো আমি অতটা গায়ে নিতাম না। আচ্ছা, মানে নেগেটিভ কথাকে অত গুরুত্ব দিতে না, বুঝলাম। কারণ তোমার সার্কেলটা ছিল পজিটিভ একটা হ্যাঁ। সার্কেল, বন্ধু বান্ধব ছিল। আমি সবসময় ভেবে গেছি যে আমাকে চাকরি করতে হবে, এটা আমি জাস্ট এমনি কাজ করছি, পার্ট টাইম কাজ করছি। এমনও সময় গেছে আমাকে অনেকে বলতো যে, "চাকরি করবি তুই? কি বলছিস তুই? চাকরি?" আমি ওদের কিছু বলতাম না, শুনতাম জাস্ট। এমনও দিন গেছে আমি ইন্ডিয়ান আর্মির ফর্ম ফিল আপ করতে গেছিলাম ২০০০ তখন ১৭ লাস্টের দিকে হবে। এমনও সময় গেছে বলেছে আমাকে, "তুই মাঠ করবি? আর্মি চাকরিতে অনেক মাঠ লাগে।" ঠিক আছে? আর আমি এখনো অবধি আমার বয়স লাস্ট এজ হয়ে গেছে। আমি যতগুলো মাঠে গেছি আমার এই নিয়ে ৭ নম্বর মাঠ ছিল আমার এটা। সব মাঠেই আমার ২ মিনিট বা ১.৫ মিনিট আমি আগে ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা ৪০ মিনিটের আমার ধরো ৫, আচ্ছা, ওকে ৫.৫। ওকে, আমরা এই পরবর্তী প্রশ্নতে আসবো। হ্যাঁ। আর তবে একটা কথা বলি, তোমার বললে বন্ধু বান্ধব তোমাকে হেল্প করেছে অনেক সময় মানসিক ভাবে বা অন্যান্য ভাবে। তো কিছু বন্ধু বান্ধবের নাম কি নিতে পারবে, যাদের আজকের এই মঞ্চ থেকে তাদের নামটা একটু, তারাও রিয়াল হিরো। মানে যখন একটা কথা বলি, একজন যেরকম আজকে একজন রয়েছেন, মানে অরূপদার বড়দা। তো অরূপদার বড়দাকে আমি একটু পরেই নিয়ে আসছি। তো উনি আজকে ক্যামেরা করছেন, সুন্দর লাগছে আমাদের, তাই তো? মানে আমরা হ্যাঁ। কনভারসেশন করছি। হ্যাঁ। কিন্তু সত্যি কথা, এই ক্যামেরা ধরে বিভিন্ন স্টাইলে, বিভিন্ন অ্যাঙ্গেলে মানে একটা হিরো তৈরি করে কারা? আর আমি বোঝানোর চেষ্টা করছি। মানে ফিল্মের হিরোদের আমরা সবাই চিনি। তার পিছনে যে কত ডিরেক্টর থাকে, যেরকম অরূপদার আজকের এই সাফল্যের কাহিনীতে বাবা, মা, দাদা, বন্ধু-বান্ধব। বন্ধু-বান্ধব। আমি অরূপদার ফ্যামিলি সম্পর্কে তো জানলাম কিভাবে সাপোর্ট করেছে। কিন্তু অরূপদা, তোমার বন্ধু-বান্ধবের নাম বা তাদের সম্পর্কে তাদের নামগুলো একটু বলো আজকের এই প্ল্যাটফর্ম। আমি যদি বন্ধু-বান্ধবের নাম শুরু করি সকাল থেকে সন্ধে হয়ে যাবে। আমার বন্ধু-বান্ধব আর জুনিয়র, আমার সবথেকে জুনিয়র বন্ধু বেশি। হুম। আমাকে জুনিয়ররা এতভাবে সাপোর্ট করেছে, আমি যদি সেই সাপোর্ট না পেতাম আমি এত বছর আমি সাকসেসটা আসতো না হয়তো আমার। আচ্ছা, আমি হয়তো আচ্ছা। আগেই আমি হাল ছেড়ে দিতাম। ওকে, ওকে। আমার পরিবারের পাশাপাশি আমার সব বন্ধু-বান্ধবরা ছিল। আমি যদি ওদের নাম এখন নিই সকাল থেকে সন্ধে হয়ে যাবে। আমি তাদের মধ্যে কিছু নাম নিচ্ছি। সায়ন্তন, সৌভিক ঘোষ, সুদীপ্ত ঘোষ, গোবিন্দ, রনি, এমন অনেক নাম আছে। অনেক জুনিয়র আছে, প্রীতম, অনেক নাম আছে। আমি এখন নামগুলো বলতে পারছি না যাদের সবার। নাম আজকে বললে না, তারা যদি রাগ করে। না, তোরা খারাপ ভাবিস না। এখন অনেক বন্ধুই আছে। এখন নাম আচ্ছা। নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে। এই কটা নাম বললাম। আর আমার সবথেকে জুনিয়র, সিনিয়র কিছু মানুষ ছিল হুম। যে আমাকে সবসময় সাপোর্ট করে গেছে। আচ্ছা, ঠিক আছে? ওকে। আর আমাকে সবথেকে এই লাইনে নিয়ে এসেছে সরজিৎ মালাকার। আচ্ছা, সেই ২০১৮ সাল এখন মনে আছে। আচ্ছা। আমি জিম করছিলাম। সরজিৎ মালাকার আমাকে বলল, "ভাই এই লাইনে আয়।" আমি তো অতটা বুঝলাম না এই লাইনটা কি। যে জিম করতে বলল আমাকে, "ভাই এটা হচ্ছে চাকরির লাইন। এখানে পড়াশোনা শুরু কর।" ওখান থেকে আমি নিয়ে গেল সুদীপ দার কাছে, সুদীপ বর্মন। ওখানে নিয়ে গেল পড়াশোনা করতে। সব শেখা আস্তে সবকিছু আচ্ছা, ওকে। লাইনে আসে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনজন এক ফ্রেমের বন্দী। আমি অ্যাঙ্কার, আর এনারা হচ্ছে দুই ভাই। তিনি অর্পণ সাহা, অরূপ সাহার দাদা। তো অর্পণ দা, আজকে ভাইয়ের এই সাফল্যে প্রথমত তোমার কেমন লাগছে? ফিলিংসটা শেয়ার করো। ফিলিংসটা বলতে আমার সত্যি খুব ভালো লাগছে, কারণ বেসিক্যালি আমরা ছোটবেলা থেকে প্রচুর অভাব দেখেছি। এমন অভাব দেখেছি যাতে আমার বাবা ১ কিলো চাল কেনার মানে সামর্থ্য ছিল না, এমন অভাব দেখেছি। কিন্তু একটা কথা বলবো, আমার বাবা মা প্রচণ্ড সাপোর্ট করেছে। আর আমাদের কিন্তু অতটা অভাব ফিল করাতে পারিনি। যদি বাবার কাছে ১০ টাকা থাকে, বাবা কিন্তু ভাবে না যে ১০ টাকা আমি জমিয়ে রাখবো। ১০ টাকাটা কিন্তু আমাদের ২ ভাইকে পেছনে খরচ করে। আমরা যদি বলি যে বাবার একটা পেন লাগবে, বাবার কাছে যদি ৳২ থাকে, ৳২ দিয়ে দেবে যে আপনি পেন কেন। এমন মানে আমার বাবা মা এতটা সাপোর্ট করেছে। আচ্ছা, আর এখন এই মানে সুখের দিনে আমি আর দুঃখের কথা ভাবতে চাই না। কারণ এখন আমরা অনেকটাই সুখে আছি। কারণ ভাইয়ের রেজাল্ট বেরিয়েছে, ভাই পাস করেছে, ভাই এখন জয়েন করবে। তো আচ্ছা। আমি এখন ওই দুঃখের জিনিসটা ভুলতে চাই। আচ্ছা, আচ্ছা। একদম। আচ্ছা, ভাই যে এত বছর ধরে ব্যর্থতা। ভাই যখন প্রত্যেকবার মাঠে যেত বা পরীক্ষায় এসে বলতো, "দাদা, এবারও হলো না।" তখন তুমি কিভাবে পাশে থাকতে? বেসিক্যালি আমি ভাইয়ের সাথে যেতাম। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আমি ভাইয়ের সাথে যেতাম প্রতিটা মাঠ বলো, আসাম বলো, আ তোমার ১ম যেটা ২০১৮ সাল, তখন আমি ছিলাম না, তখন আমি মালদায় কাজ করতাম। তখন আমার সাথে ভাইয়ের যোগাযোগ থাকতো যে মাঠে যাচ্ছি, বহরমপুর যাচ্ছি। তখন মাঠে গেছিল, বাবার সাথে গেছিল। ঠিক আছে? তখন আমি যেতে পারিনি। তারপর থেকে আমি যাওয়া শুরু করেছি। আচ্ছা, আচ্ছা। তাহলে যাত্রাটা শুরু হয়েছে বহরমপুর থেকে, হ্যাঁ। আর যাত্রাটা শেষ হয়েছে কল্যাণীতে। কল্যাণীতে ঠিক আছে? দীর্ঘ ৭ তার মধ্যে বছরের লড়াই। আসাম আছে, মালদা আছে, রায়গঞ্জ আছে, উত্তর দিনাজপুর আছে, A to Z জায়গা ঘোরা আছে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। অর্পণ দা, ভাইয়ের মোটামুটি বেশ তোমার থেকে ২-৫ বছরের বড় হবে, তাই ছোট হবে। তো এমন কোনো মুহূর্ত, ভাই তো আর কিছুদিন পর ট্রেনিং সেন্টারে চলে যাচ্ছে। কবে ডেট কবে? আমার ডেট পড়েছে ১৬ জানুয়ারি। ১৬ সরি, জানুয়ারি। ১৬ ফেব্রুয়ারি, সরি। আচ্ছা। ১৫ জানুয়ারি রেজাল্ট বেরিয়েছে, ১৬ ফেব্রুয়ারি জয়েন। জয়েনিং আছে। আচ্ছা, ভাই তো ছোট ভাই।
বাড়ির ছোট ছেলে, বাবা মা তোমার সকলের প্রিয়, তো ভারত মায়ের সেবায় যাচ্ছে, তো দাদা হিসেবে অত্যন্ত গর্বের বিষয়। বাট ছোটবেলার কোনো খুনস্মৃতি বা বড় হয়ে এমন কিছু কথা যেগুলো আজ খুব মনে পড়ছে? প্রচুর মানে বেসিক্যালি আমরা 2004 সালে আমার জেঠু বাড়ি ছেড়েছি। তারপর আমরা ভাড়া ছিলাম। আচ্ছা দীর্ঘ ৫ বছর আমরা ভাড়া ছিলাম। ঠিক আছে? তখন মানে বাড়ি করার সামর্থ্য ছিল না। আচ্ছা ঠিক আছে? ৫ বছর আমরা ভাড়া ছিলাম। তারপরে ওই ভাড়া বাড়িতে আমার কিছু স্মৃতি মনে আছে। ভাইকে স্কুল দিয়ে আসা, নিয়ে আসা, চিন্তা হতো। অ্যাকচুয়ালি আমার মা বাবা খুবই টেনশন করে। আ ভাইকে কোথাও পাঠাতে গেলে টেনশন করে। "এ তুই যা, তুই ভাইয়ের সাথে যা, ভাই কিছু বোঝে না।" তোকে স্কুল দিয়ে আসতাম, স্কুল থেকে নিয়ে আসতাম। ঠিক আছে? রিমোট নিয়ে অনেক ঝামেলা হতো। ঠিক আছে? আমি আমি খেলা দেখতে ভালোবাসি। ভাই একটু অন্য কিছু দেখতে ভালোবাসে। এই নিয়ে রিমোট নিয়ে মারপিট, অনেক কিছু। আচ্ছা ঠিক আছে? ওকে, তো এটা তো ছিল ছোটবেলা, কিন্তু বড় হয়ে এই লাস্ট 2-4 বছরের কোনো স্মৃতি মনে পড়ছে? ভাই এসে একজন প্রকৃত বন্ধুর মতো দাদাকে বলছে, দাদা চোখের জল বা এমন কিছু আনন্দের মুহূর্ত, সেটা কি মনে পড়ছে লাস্ট 2-3 বছরের মধ্যে? ২-৩ যে বছর দাদাকে একজন দাদা নাই, একদম বন্ধু, খুবই কাছে, মানে আর পেরে উঠছে না, মানে বাবার পরে তো দাদাই হচ্ছে একজন, মানে যে কথাগুলো বাবাকে বলা যায় না সে কথাগুলো দাদাকে বলা যায় ছোট ভাই হিসাবে। সেরকম কি মনে পড়ছে লাস্ট 2 থেকে 3 বছরের মধ্যে? ২ থেকে ৩ বছরের বলতে মানে কি বলবো, ওকে লুজারের যে ট্যাগ, ওই ট্যাগটা ওকে মানায়। মানে জীবনে এত লুজ খেয়েছে ও, এত লুজার, মানে কি বেথর মধ্যে মানে ওই একা আছে যে এত লুজারের ইয়েটা লুজারের যে ব্যাচটা ওকে দেওয়া উচিত। ঠিক আছে? কারণ জীবন প্রচুর ব্যর্থ হয়েছে। জীবনে প্রচুর ব্যর্থ হয়েছে। ও যখন মাঠে যেত, ঠিক আছে? ও কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, ও কিন্তু কোনোদিন মাঠে ফেল করেনি। ঠিক আছে? প্রতিটা মাঠেও পাস করেছে। শুধু বাদ গেছে, কখনো চেস্টে বাদ গেছে। ঠিক আছে? কখনো হার্টবিটে বাদ গেছে। ঠিক আছে? কখনো নাম্বারে বাদ গেছে, যে নাম্বার হয়নি। ঠিক আছে? তখন এমন পজিশনে এসেছে সবকিছু ওকে। আমাকে আগের বছর ২০২৪ সালে আগের বছর আমাকে বলল যে, "দাদা আমি পুরো ফিট হয়ে গেছি। সন্ধ্যের মধ্যে আমাকে রেজাল্ট দিয়ে দেবে। আমি পুরো ফিট। সবাইকে তাহলে বলে দে।" আচ্ছা। আমি কিন্তু কাউকে বলিনি। আমি ভাবলাম যে না, ও কিন্তু ওর কপালটা এত খারাপ যে প্রতিটা জায়গায় ও ব্যর্থ হয়ে যায়। তো আমি কাউকেই বলিনি। আমি ভাবছি যে সন্ধ্যা হোক, রেজাল্টটা নিয়ে আসুক, তারপর আমি সবাইকে বলব। আচ্ছা। কিন্তু যখন ও দুর্গাপুর যখন আমাদের ঠিক করেছে দুর্গাপুরে, ঠিক আছে? ও যখন দুর্গাপুরে সন্ধ্যেবেলা যখন আসলো, বলল যে ওরা হার্টবিটে বাদ গেছি, তখন জিনিসটা খুব খারাপ লাগছিল। পুরো চোখে জল চলে এসেছিল যে এত কষ্ট করার পর এত নাম্বার, তখন নাম্বার ছিল প্রায় ১২৪। আচ্ছা, ঠিক আছে? এত কষ্ট করার পরে বলছে হার্টবিট। তো আমি বললাম, টেনশন করিস না, হয়ে যাবে, হয়ে যাবে। টেনশনে হয়তো হ্যাঁ, হার্টবিটটা। হ্যাঁ, টেনশন হয়ে গেছে, তো হয়ে যাবে। তারপরে যখন তারপরে প্রায় ১০টা দিন যে কষ্ট করেছে, এমন হয়ে গেছে যে এই ১০টা দিনে যে একটা মাঠ যারা করে, যারা মাঠে যায়, তারা বোঝে যে একেকটা দিনে কত টাকা খরচ। আচ্ছা, পাক্কা ১০ সাধারণ দিন, পরিবার থেকে সাধারণ পরিবার থেকে ১০টা দিন ও দুর্গাপুরে রি-মেডিকেলে ছিল। সেখানে যে খাওয়ার খরচ বা হোটেল খরচ, কেমন খরচ তোমরা বুঝতেই পারো। তো সেখানে আমি তো হেল্প করেছি, পরিবারও হেল্প করেছে, প্লাস ওর বন্ধু যে রনি আছে সেও হেল্প করেছে, প্লাস আরও অনেকেই বন্ধু আছে তারাও হেল্প করেছে। হেল্প করার পর যখন ১০ দিন পর যখন ও রি-মেডিকেলে আবার রেজাল্ট যখন দেয় যে না তুমি ফেল করেছো, তখন জিনিসটা খুবই মানে এমন পজিশনে এসছে যে মানে কি বলবো, সেটা আমি এখন বলতে চাই না, আচ্ছা। কারণ একটা আচ্ছা জিনিসটা আচ্ছা, খারাপ হয়ে যাবে। বুঝতে পারছি ইমোশনাল হয়ে গেছে হ্যাঁ, দাদা, হ্যাঁ, হ্যাঁ। আর ইমোশনাল হওয়ারই কথা। আচ্ছা দাদা, ভাইকে তো ড্রপ করতে মানে মানে দেশ সেবার কাজে পাঠাতে হবে ১৬ই ফেব্রুয়ারি। তো এই মুহূর্তে ভাইয়ের উদ্দেশ্যে কি বলবো, লাস্ট একটা বার্তা? লাস্ট পার্টটা বলতে ও ভাই দেশের তো জন্য- তোমার কাছে সারা জীবন ছোট ভাই হ্যাঁ, হিসাবেই হ্যাঁ, থাকবে, তো বড়দা হিসাবে ভাইকে কি বলবো? ছোট ভাই মাথা ঠান্ডা করে কাজ একটু করবে। দাদা কারণ ভাইয়ের দিকে চোখের কারণ দিকে- কারণ আমি আমি কারণ ভাই বিশাল মাথা গরম। আমি আমি এই মুহূর্তটা একটু ভাই আর দাদার চোখে চোখ রাখতে বলবো। ইমোশনাল একটা মুহূর্ত। যারা স্ট্রাগল করছো তারা প্রত্যেকেই বুঝবে তোমাদের দাদা বাবা মায়ের সামনে যখন সফল হয়ে দাঁড়াবে তখন কেমন অনুভূতি। আমি একটু রিকোয়েস্ট করবো ভাই এবং দাদা দুজন চোখাচোখি হোক এবং বলো আমি মাথায়। একটা কথা বলবো যে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। ওর আচ্ছা। মাথা প্রচন্ড গরম, অল্পতে ওর মাথা গরম হয়ে যায়, অল্পতে উল্টাপাল্টা কথা বলে ফেলে, যার ফলে কিন্তু সবার কাছে ও মানে কি বলবো, সবার কাছে খারাপ হয়ে যায়। তো আমি এটাই বলবো যে মাথা ঠান্ডা করে কাজ করবি। কেউ যদি তোকে থাপ্পড়ও মারে, তুই চুপচাপ মাথা নিচু করে ওটাকে সহ্য করবি। ঠিক আছে? কেউ যদি তোকে খিস্তি মেরে থাকে বা কোনো বাজে কথা বলে থাকে, চুপচাপ মাথা নিচু করে সহ্য করবি। এটাই আচ্ছা বলবো। অরূপদা, এই মুহূর্তে দাদা তো অনেক কথাই বললো, আমরা শুনলাম। হ্যাঁ। একজন বড়দা হিসেবে এখানে কাকু কাকিমা নেই, আর সেই কারণে একজন বাড়ির পরিবারকে রিপ্রেজেন্ট করছে এই দাদাই, মানে অরূপদার বড়দা। তো তুমি কি বলবা? দাদা অনেক কথাই বললো, তো দাদার পাশে ভাই যত বড়ই সফল হোক, পরিবার বাবা মা যার কাছে যতটাই সফল হও তুমি, সেই পরিবারের কাছে যে ছোট ছেলে ছোট ভাই হিসাবেই থাকবে। তো কি বলবো বলো দাদার? তো বলবো আমি শুধু একটা কথা বলবো, এই সাফল্যটা শুধু আমার একার না, আমার দাদারও সাফল্য। কারণ আমার মানে প্রতিটা মুহূর্ত আমার সঙ্গে ছিল, মাঠে, মেডিকেলে, সব সময় হুম।
সব কিছুতে বুট লাগবে, বুট কিনে দিত দাদা আমাকে, সব কিছুতে, ঠিক আছে। ও না থাকলে আমার এই সাফল্য আসতো না, আর আমার সাফল্য একার না, পুরো সাফল্য এটা। ওকে, যাই হোক পরবর্তী প্রশ্নতে এবার আমাদের যাওয়া যাক। এবার একটা আমরা দুর্দান্ত কোশ্চেনে নিয়ে হাজির হয়েছি, যে কোশ্চেনটা প্রত্যেকটা ইয়াংস্টারের মনে একটা আনন্দ বলা যেতে পারে। চলো অরূপদাকে জেনে নিই। অরূপদা, আচ্ছা তোমার জীবনে কি এই সফলতার পেছনে কোনো স্পেশাল পার্সন, আই মিন তুমি বুঝতে পারছো একদম হ্যাঁ, বুঝতে পারছি। ছিল? বলতে গেলে একজন বেকার মানুষের কাছে স্পেশাল পার্সন থাকে না আমার মতে। থাকে না? এটা কি সত্যি? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো যাই হোক, অরূপদা, আমি কোনো একটা জায়গায় সোর্সে বা কোনো লেখাতে পড়েছিলাম, প্রত্যেকটা সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে বা নারীর অবদান থাকে। তোমার জীবনের সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিটি কে? আমার জীবনে নারী অবদান ছিল দুদিক থেকে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। আর পজিটিভ দিকটা হচ্ছে আমার মা ছিল, আর নেগেটিভ আমি বলতে আমি চাই না আজকে আর এই সুন্দর মুহূর্তে এই সুন্দর মনে মুহূর্তে করতে চাও না। আর তাকে তাহলে কি বলতে চাও? যে ভগবান শুভবুদ্ধির উদয় ঘটুক। হ্যাঁ। বলো। সেই সময় যদি নেগেটিভ আমাকে দিকটা না তুলে ধরতো, আমি এত দূর এগোতে পারতাম না। আমি এটাই বলবো, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তাই তোমাদের মধ্যে যারা রয়েছে, যারা তোমাদেরকে বলেছে বাই বাই টাটা, তাদেরকে বলবে তাদেরকে সরাসরি জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক এরকম একজন সফল হওয়ার পর থ্যাংক ইউ বলবে, তাহলেই সব কিছু কমপ্লিট। ওকে, লেটস গো। অরূপদা, আমরা মোটামুটি তোমার জীবনের সংগ্রামের কাহিনীগুলো জানলাম। এবার আমরা সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে একটু কিছু বার্তা তুলে ধরার চেষ্টা করি, তাই তো? আচ্ছা, তুমি প্রথমেই বলো এসএসসি জিডিতে তোমার সিলেকশনের নম্বর বলেছো, আর একবার বলো, এবং এই প্রিপারেশন, এই পরীক্ষাটা কটা ধাপে হয়, মেডিকেল মাঠ সম্পর্কে তুমি এবার বলো তোমার মতো করে। এক্সাম হয় প্রথমে, এক্সামের পর মাঠ হয়, মাঠে আবার মেডিকেল হয়। আচ্ছা আচ্ছা, পরীক্ষাটা কত নম্বরের হয় এবং কি কি সাবজেক্ট থাকে একটু বলো। এই পরীক্ষাটা আগে 100 নম্বরে হতো, লাস্ট 2 বছর ধরে 160-এ হচ্ছে। আচ্ছা, এখানে সাবজেক্ট থাকে জেনারেল ইন্টেলিজেন্স, ম্যাথ, জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে, আর হচ্ছে ইংলিশ আর হিন্দির মধ্যে কি নিতে হবে? এখন তুমি জিকে, জিআই, ম্যাথ আর ইংলিশ বা হিন্দি, আমার মতে হিন্দি নেওয়া উচিত, কারণ হিন্দিটা সহজ, 1 মাস 2 মাস পড়লে হিন্দিটা ক্র্যাক করা যাবে। আচ্ছা, তো টোটাল 160-এর মধ্যে মোটামুটি কত পেলে, মোটামুটি যারা আপকামিং দেবে, যে কত নম্বর পেলে মোটামুটি তারা আশা করতে পারে যে রিটেনে পাস করে যাবে যে কোনো একটা পোস্টে? মানে আই মিন সিআইএসএফে তো অনেকটা বেশি নম্বর যায়, হ্যাঁ। অন্যান্য পোস্টে একটু তুলনামূলক নম্বরটা একটু কম যায়। তো যে কোনো একটা পোস্ট, যাদের চাকরিটা খুব গুরুত্বপূর্ণ, যে একটা পোস্ট আপাতত পাই, তারপর দেখা যাবে কি হবে। তো কত নম্বর রাখতে হবে রিটেন 160-এর মধ্যে যদি জেনারেল ক্যান্ডিডেট হয়? আমি বলবো যে আগেরবার যেরকম কাট আপ গেছিলো জেনারেল 105 সামথিং না 6 সামথিং হবে, সেইবার থেকে এবার প্রশ্ন একটু হার্ড হয়েছিল, এর জন্য জেনারেল কাট আপ হয়তো 91 মতো গেছিলো, ঠিক আছে এবার। হ্যাঁ, আর ওবিসি গেছিলো 84, আর আমার নাম্বার ছিল 116। বিএসএ পেতে গেলে মোটামুটি আমার মতে, সিআইএসএফ কি এই নম্বরটা গিয়েছিল 91 হাইস্ট? না বিএসএফ গেছিলো 84, আর সিএসএফ গেছিলো 102 ওবিসি। আচ্ছা আচ্ছা, আর আমার মতে মোটামুটি নেক্সট 2026-এর ভ্যাকান্সির জন্য আমি বলবো, যারা আমাদের বড় ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি 100 মতো র নাম্বার রাখলেই সিলেকশন সম্ভব। আচ্ছা আচ্ছা র নাম্বার, কারণ এরপরে নাম্বার বাড়বে। আচ্ছা, নর্মালাইজেশন হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা ইতিমধ্যে জানলাম যে পরীক্ষার প্যাটার্নটা কি রকম হয়। অর্থাৎ প্রথমে হচ্ছে রিটেন এক্সাম, যেটি 160 নম্বরের হয়, 4টে সাবজেক্ট থাকে, এবং তারপরে পিএমটি এবং পিইটি মাঠ হয়, তারপরে মেডিকেল হয়। আচ্ছা, ওকে। তো অরূপদা বললো যে আপকামিং যারা স্টুডেন্ট বর্ডার ডিস্ট্রিক্টে রয়েছে, তোমরা মোটামুটি 100 নম্বর র স্কোর রাখলে পারে একটা হাই চান্সেস থাকে, রাইট? এবার অরূপদা তুমি বলো যে মাঠটা নিয়ে, এই মাঠটা কিরকম কি হয় আর কি, কত রান কিরকম কি, কিভাবে মাঠটাকে যারা প্র্যাকটিস করবে বলো। প্রথমে আমি বলবো যে সবাইকে বলবো যে এই লাইনটা হচ্ছে এরকম লাইন, ডিফেন্স লাইন। এই লাইনে তোমাকে মানসিকভাবে প্লাস শারীরিকভাবে তোমাকে ফিট থাকতে হবে, ঠিক আছে? এমন অনেক আছে যারা পড়াশোনায় ভালো, নাম্বার অনেক তোলে, কিন্তু মাঠে গিয়ে বাদ যায়। আমি তাই বলবো যারা মাঠে কমজোর আছো, এই লাইনে প্রথম যখন ঢুকছো, দিনে একবার হলেও তুমি 1 ঘন্টার জন্য হলেও মাঠে যাও, আর পড়াশোনা তো করোই। আর তুই খুব যদি সময় না থাকে, তাহলে তুমি সপ্তাহে 3 দিন অন্তত মাঠে যাও। আচ্ছা, 3 দিন মানে প্র্যাকটিসটা 8 ঘন্টা হলেও তুমি মাঠে গিয়ে দৌড়াও। আমি এটাই বলবো, কারণ এমন যেন না হয় যে তুমি 100 নাম্বার তুলছো, এদিকে তুমি মাঠে গিয়ে বাদ চলে যাচ্ছ, ঠিক আছে? আর আমি মোটামুটি ভালো দৌড়াতে পারি, আমি তাও মাঠে যেতাম। তোমার 24 মিনিটের যে রানিং ছিল, কত মিনিটে কমপ্লিট করেছো লাস্ট অ্যাটেম্পটে? আমার লাস্ট অ্যাটেম্প ছিল এটা, আমার টাইম লেগেছিল 21-28। 21 মিনিট 28 সেকেন্ড। হ্যাঁ। কেমন? থ্যাংক ইউ অরূপদা, মানে দারুণ।
তুমি ছোটবেলা থেকেই মনে হয় ব্যায়াম ট্যাম করতে, তাই না? হ্যাঁ, আমি ক্লাস মাধ্যমিক পর থেকে আমি জিম টিম করতাম। আচ্ছা। আমি তখন থেকে একটা স্বপ্ন ছিল, না আমি এই বিজনেস লাইনে যাবো। হুম। তো তখন থেকে একটা আলাদা স্বপ্ন আচ্ছা। ছিল, সেই স্বপ্নটা সত্যি আচ্ছা। হলো এত বছর পর। ওকে, থ্যাংক ইউ। আর আমরা চাই তুমি দেশের জন্য কাজ করো, দেশের মানুষের জন্য কাজ করো, এবং আমরা সবাই গর্বিত তোমার এই সাফল্যে। থ্যাংক ইউ। তো ওয়েলকাম। তো যেটা আমি বলবো যে রিটেন এক্সাম চলে গেল, মাঠ চলে গেল, আর মাঠে যাদের একটু মানে যাদের একটু ওজনটা কম আছে, তো তারা খাওয়া দাওয়া সম্পর্কে একটু কথা বলো, কিভাবে কি খেতে পারে। বলবো যে যাদের ওয়েটটা কম আছে, আমারও আগে ওয়েট কম ছিল, আমি একবার চেষ্টা বাদ গেছিলাম 2021 সালে। হুম। ঠিক আছে, অনেকে বলে না যে জিম ছেড়ে দিতে, আমিও জিম ছেড়ে দিয়েছিলাম একবার। সবাই বলতো যারা জিম করার পরই নেয় না আর্মি লাইনে, বিএসএফ লাইনে বা এসব আচ্ছা। লাইনে। হুম। আমি সেই সময় ভুল শুনেই আমি অফ রেখে দিয়েছিলাম জিমটা। এর জন্য আমার সব থেকে বড় ভুল ছিল, কারণ সেই সময় আমি আসাম রাইফেলে আমি আচ্ছা, একটা কথা বলি এখানে, তোমার পারিবারিক অর্থনৈতিক অবস্থা তো আমরা দেখলাম, তাহলে জিম করতে গেলে তো টাকা পয়সার দরকার ছিল, সেই টাকা তুমি কোথা থেকে জোগাড় করতে, হ্যাঁ, বা gym- কেনই বা করতে? জিম আমি এমন জায়গায় করতাম যেখানে মাসিক টাকা ছিল 20 টাকা, 20 ফিস। তার মানে হচ্ছে তেনাঘাট। কিন্তু এখনকার দিনে 20 টাকা? এখনকার দিনে ওটা হয়তো 50 টাকা হয়েছে। আচ্ছা, মানে ইচ্ছা থাকলে উপায় হয়। উপায় আছে। হ্যাঁ, একদম উপায় হয়। তো এইভাবে তুমি কি কি খেতে হবে, যারা ধরো খুব সাধারণ পরিবার থেকে বেশি ভালো কিছু টাকা পয়সা তারা ব্যবস্থা করতে পারছে না, মানে কি অল্প টাকার মধ্যে কি পুষ্টিকর ডায়েট হতে পারে? এখন আমি এটা কথা বলবো, যদি তার বাড়ির পাশে কোনো জিম ফিম না থাকে, জিম, হুম। আমি বলবো সকালে মাঠ করো, আর পুশ আপ, ডন, চিলিং, সব থেকে বেশি চিলিংটা মারলে আমাদের চেস্টটা আপ হয়। আচ্ছা। চিলিং মারো। আর আমাদের 5 কিমি দৌড়াতে গেলে শরীরে অনেক এনার্জি চলে যায়, আমাদের ফ্যাট হয় না শরীরে। আমি এটাই বলবো যে তোমরা মাঠ করো, সঙ্গে তুমি কি বলবো, সকালে ছোলা, বাদাম, বাদাম মেন, ওটা আমাদের ফ্যাট বাড়ায় শরীরে। হুম। আর কলা খেতে হবে, মোটামুটি 4টে করে কলা। আচ্ছা। আর যদি সম্ভব হয় ডিম সেদ্ধ বিকালে একটা, হুম। আর যদি করো দুধ। আচ্ছা, ওকে। তো মোটামুটি আমরা বুঝতে পারলাম মানে খাওয়া খেতে হবে। খেতে হবে, না খেলে দৌড়ানো না তো খাওয়া যাবে দাওয়া না। করলে, কারণ এটা 5 কিমি রেস, এটা ম্যারাথন। হ্যাঁ, বিশাল ম্যারাথন একটা টাইপের ধৈর্য লাগবে, কারণ তুমি 1600 মিটার মারলে তোমাকে একবারে তুমি জোশে মেরে দিলা, হয়ে গেল। কিন্তু যেটা তোমাকে প্রতিটা পাকে তুমি ভাবছো না এই পাকে আমি স্লো মারলাম, নেক্সট পাকে আমি মোটামুটি স্পিডে মেরে দেবো, সম্ভব। কিন্তু 1600 মিটার কি একইভাবে তোমাকে 6টা পাক বা 8টা পাক মারতে হবে তোমাকে 1600 মিটার। আর 5 কিমি রেসটা অনেকটা চাপের। আচ্ছা, তোমাকে ওকে। 24 মিনিট তোমাকে শরীরটাকে তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, ভেরি সেই গুড। 24 মিনিটের মধ্যে তোমার শরীরে এনার্জি থাকবে না। হুম। অনেক সময় মনে হবে ছেড়ে দিই, হুম। ছাড়া যাবে না। আমি এত ভালো দৌড়াই, আমি তাও আমার এবার মনে হয়েছিল, কারণ বয়সটা অনেক হচ্ছিল, ঠিক আছে, আমার মনে হচ্ছিল যে আমি ছেড়ে দিই, কিন্তু না, আমি ছাড়িনি। কিন্তু আমি যখন শেষ করলাম মাঠটা, আমি যখন দেখছি আমি টাইম অনেক বেঁচে আছে। আচ্ছা, ওকে। আমি একসময় ভেবেছিলাম যে হয়তো আমি একটা বা কম মেরেছি, হুম। দেখলাম না, লাস্ট সময় দেখলাম, তখন দেখলাম 21-28 এসছে। আচ্ছা, তো এবার আমি একটা, মানে এই পরীক্ষার যে চূড়ান্ত ধাপ সেটা হচ্ছে মেডিকেল। তুমি তো মেডিকেল করে আসলে সবকিছু, মেডিকেল নিয়ে ছাত্রছাত্রীরা কোন ভুলগুলো যাতে না করে বা সেইগুলো একটু বলো। আমি একটা কথাই বলবো, মেডিকেলে যখন হবে হুম। ভয় পাবে না যে কি হবে, আমার নক নিয়ে আছে, আমার এই আছে, আমার ওই আছে। হুম। কারণ মেডিকেলের পুরো ভাগ্যের ব্যাপার, আর ওই অফিসারের ওপর, ঠিক আছে, হুম। অফিসারের ওপর। কারণ আর অফিসারের ওপর কোনো কথা বলবে না, আমি এই কথা বলবো, চুপচাপ থাকবে, বেশি ওভার কনফিডেন্স দেখাবে না। হুম। চুপচাপ থাকবে, স্যার যা বলছে তাই। হুম। ঠিক আছে, স্যার যদি অনেক কোশ্চেন করে, আচ্ছা, চুপচাপ থাকতে হবে। আর মেডিকেলে তুমি আমার নক নিয়ে আছে, আমি বাদ চলে যাবো, আমার এই আছে, আমার হবে না, আমাকে ওই দাদা বলে দিয়েছি তোর হবে না চাকরি, এসব কথা পুরোটাই বাদ দিতে হবে। কারণ এরকম অনেক মানুষ আছে এই কপালে দিয়ে চাকরিটা পেয়ে যায়, মেডিকেল পাস করে যায়। তো নিজের ভগবান হোক, সে যাই হোক, ওর উপর ভরসা রাখতে হবে, না আমার হবে, এইভাবে এগোতে হবে মেডিকেলটা। আচ্ছা, ওকে। আর কনফিডেন্স রাখতে হবে, কনফিডেন্স থাকতে হবে যে আমি পাস করবো মেডিকেল। করবো। তাহলে আমরা বুঝলাম আমরা আপকামিং অ্যাসপিরেন্ট এবং বিগিনারদের জন্য কি কি হয় যে পরীক্ষা, এসএসসি জিডি 3টে ধাপে হয়। নাম্বার 1 রিটেন এক্সামিনেশন টেস্ট, নাম্বার 2 পিএমটি অ্যান্ড পিইটি যেটাকে বলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অ্যান্ড নাম্বার 3 মেডিকেল। তারপর চূড়ান্ত মেধা তালিকা, তারপরই তোমার সমস্ত কিছু কোয়ালিফাই করলে ভারতীয় মানুষের প্রতি এবং দেশ সেবায় তুমি নিয়োজিত হতে পারবে, রাইট? আর কি, অরূপদা তো 16ই ফেব্রুয়ারি যাচ্ছে, তাহলে অরূপদা আগামীতে তোমার ভাই বোনেরাও তো যাবে, তো লাস্ট কয়েকটা কথা বলো, 2-3টে জোশ, যাতে ওরাও টিকে থাকতে পারে লড়াই। আমি একটা কথাই বলবো, যে আমাকে অনেকে অনেক কথাই বলেছে যে আর হবে না, কোম্পানি দেয়, কারণ আমার ম্যাক্সিমাম বন্ধু কোম্পানি ঢুকে গেছে, ঠিক আছে। আমি শুধু একটা কথা ভেবেছি যে আমি 2019 সালে আর্মিতে এক্সামে বাদ গেছিলাম, শরীর খারাপ হয়ে গেছিল, কারণ আর্মির এক্সাম ইন্ডিয়ার সবচেয়ে সহজ পরীক্ষা, সেই এক্সামে বাদ যাওয়া পাবলিক বা মানুষ বা স্টুডেন্ট, সেই হোস্টেলে পড়াশোনা করতাম আমি, সেই হোস্টেলে আমি 32 জন পড়াশোনা করতাম, মোটামুটি 30 জনের মতো হয়ে গেছে। আর একজন টিডিএন ছিল, ও হয়ে গেছে, ও চাকরি পেয়ে গেছে, ওর নাম সরজিৎ ঘোষ, আচ্ছা, খুব আমাকে সাপোর্ট করে। আর কটা পরীক্ষা দিয়েছে একবার লাস্টে বলে দাও, কিসে কিসে ফেল করেছো, কখনো মেডিকেলে, কখনো রিটেনে, কখনো ডাব্লিউবিপি প্রিলিমস মেন্সে, সেই এক্সামগুলো একবার কভার আপ করে দাও। আমাকে সবাই বলতো এই এক্সাম কেন দিসনি, ওই এক্সাম কেন দিসনি। আমার এক্সাম ছিল আমি ডিফেন্সে দেবো, হ্যাঁ। সে বেঙ্গল পুলিশ হোক,
কলকাতা পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক বা আর্মি, BSF, এসএসজিডি বা আসাম রাইফেল, বিএসএফ টেস্টব্যান্ড, সিআরপি টেস্টব্যান্ড, এসব লাইনে আমি ছিলাম। এই লাইনে আমি ফর্ম ফিল আপ করবো, এই লাইনে আমি দেখবো। কতগুলো ব্যর্থ হয়েছে, কি কি পরীক্ষায় ব্যর্থ? হ্যাঁ, এটা আমার 7 নম্বর মার্ক ছিল। 7 নম্বর, আর রাইট, 7 নম্বর মার্ক। আমি এই সত্যি? নিয়ে, হ্যাঁ, আমি এই Let's নিয়ে go. 5 নম্বর মেডিকেল করলাম। আমার ফার্স্ট মেডিকেল ছিল আর্মি মেডিকেল 2019 সালে, সে মনে আছে, নভেম্বর মাস, বহরমপুরে। তারপর হয়ে গেল হচ্ছে বিএসএফ টেস্টম্যান, এসএসজি 2023, 24 আর 25, এটা নিয়ে 5 নম্বর মেডিকেল আর 7 নম্বর মাঠ। আর বেঙ্গল পুলিশটা আছে, বেঙ্গল পুলিশে মেনে বাদ গেছিলাম, পয়েন্টে বাদ গেছিলাম মেনে। এতগুলো পরীক্ষায় ব্যর্থ হয়েও অরূপ সাহা যদি পারে জীবন যুদ্ধের প্রকৃত নায়ক হতে এবং তার বাবা মা এবং বেথরহরি এবং আমাদের ইন্সপিরেশন হতে পারে, তাহলে তুমিও পারবে। আমি অপেক্ষা করছি তোমার জন্য। হ্যাঁ, আর মিস্টার অরূপ সাহাকে বলবো, অরূপ দা, মিস্টার জিরোতে এসে কেমন লাগলো তোমার? মিস্টার জিরো সম্পর্কে দু একটা কথা তুমি বলতে পারো। আমি প্রথমত ভিডিও ছাড়ছিলাম খুব, ঠিক আছে, আমার এমনও একটা সময় গেছে, একটা বন্ধু আমাকে বলছে, অরূপদা আমার সামনে জিডি এক্সাম আছে, আমি ফেসবুক ডিলিট করে দিয়েছি, আমি জানি তুমি চাকরি পেলে ফেসবুকে পোস্ট করবা, আমি গুগল ক্রোমে গিয়ে ফেসবুক লগ ইন করি আর তোমার ভিডিওগুলো দেখছি। ঠিক আছে, দিয়ে একদিন আমাকে সৌরভ ভাই আমাকে বললো, অরূপ সাহা, আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি তোমার ব্যাপারে সমস্ত কিছু জেনে, আমি অনেকটা অল্প জেনেছি, আমি আরও জানতে চাই তোমার ব্যাপারে, আমি তোমার লাইফ স্টোরিটা সবার সামনে তুলে ধরতে চাই, যে অনুপ্রাণিত হবে আরো। হ্যাঁ, দিয়ে তারপর আমার সাথে কথা হয়। এবং 10 দিনের মাথায় আমরা শুট করছি, 15 জানুয়ারি। ভাগ্যবান যে আমার স্টোরিটা সৌরভের আরে না, মাধ্যমে তুলে ধরছে, ঠিক আছে? তো যাই হোক, খুব ভালো লাগছে আমার, আমি পেরেছি, ও পারবে, ঠিক আছে, জিও থেকে একদিন হিরো হয়ে যাবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ অরূপ দা। মা তুঝে চলো চলো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন মিস্টার জিরোতে অরূপ সাহার স্পেশাল ইন্টারভিউ, যে সিআইএসএফ এ সিলেক্টেড হয়েছে। আমরা শুনলাম তার জীবন কাহিনী এবং পরবর্তী আপকামিং অ্যাসপিরেন্টের জন্য তার গুরুত্বপূর্ণ মতামত, এবং আশা রাখছি এই জীবন সংগ্রাম আপনাকে এই লড়াই মোটিভেট করবে এবং জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি সৌরভ ঘোষ চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি অ্যাসপিরেন্টরা রয়েছে, তারা যাতে সুন্দরভাবে লড়াইটা হাল না ছেড়ে লড়ে যাক। অরূপ সাহা যদি পারে দীর্ঘ 7 বছর লড়াই করে, তুমি প্রত্যেকেই পারবো। তাই হাল ছেড়ো না, কণ্ঠ ছাড়ো জোরে, এটাই একটা কথা হোক আমাদের, রাইট? তো আশা করছি প্রত্যেকের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে। আর হ্যাঁ, মিস্টার জিরো কথা বলে আবারও বলছি, সেই সমস্ত মানুষদের নিয়ে যারা মুখে রক্ত তোলা পরিশ্রম করে নিজের যোগ্যতায় নিজের পরিচয় গড়ে তুলেছে। ধন্যবাদ। আমি ছিলাম আপনাদের সঙ্গে আপনাদের প্রিয় প্যাশনেট অ্যাঙ্কার মিস্টার সৌরভ ঘোষ। অল দ্য বেস্ট, টেক কেয়ার।